আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গত কয়েকটি ঈদের মতো এবারও বাজারে নতুন টাকা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। ফলে নতুন টাকা কিনতে রাজধানীর মতিঝিল ও গুলিস্তানে ভ্রাম্যমাণ দোকানে ভিড় করছেন ক্রেতারা। প্রতি বান্ডেলে ৩ থেকে ৪০০ টাকারও বেশি দিয়ে এসব নতুন টাকা কিনছেন গ্রাহকরা। তবে প্রশ্ন রয়েছে, সাধারণ গ্রাহক ব্যাংক থেকে নতুন টাকা না পেলেও এসব দোকানি কিভাবে টাকা সংগ্রহ করছেন? এটা হলো রাজধানীর গুলিস্তানের টাকার হাট। বাণিজ্যিক ব্যাংকগুলোতে নতুন টাকার নোট না মিললেও এখানে সব ধরনের নোটই মিলবে, তবে এর জন্য গ্রাহকদের বাড়তি অর্থ গুনতে হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছোটদের মাঝে যদি একটা নতুন নোট দেওয়া হয়, ওরা ১,০০০ টাকার চেয়েও বেশি খুশি হয়। এই জন্য আমরা এখানে নতুন নোট নেওয়ার জন্য আসছি। ব্যাংকে পাই না, তো এখানে ডাবল টাকা দিয়ে নিচ্ছি আমরা। বাচ্চারা নতুন নোটগুলো পেলে খুব খুশি হয়। ৫০০ টাকা দিতে ৬৫০ টাকা, আর ১০ টাকা দিতে ১২০০ টাকা, আর ২০ টাকা দিতে ২৪০০ টাকা, আর ৫০ টাকা দিতে ২০০ টাকা বেশি, আর ১০০ টাকা ৫০০ টাকা বেশি। যারা ব্যাংকের থেকে উঠায় ওরা আমাদের কাছে বেঁচে যায়, বিক্রি করে যায়, আমরা ওদের কাছে কিনে রাখি। বেশ কয়েক বছর আগেও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নতুন নোট বিনিময়ের সুযোগ থাকলেও এখন সেই সুযোগ আর নেই। কেন এই অবস্থা? বাংলাদেশ ব্যাংক দুইটি ঈদকে কেন্দ্র করে বড় অ্যামাউন্টের নতুন ফ্রেশ নোট বাজারে ছেড়ে থাকে। সেই কালচার থেকে আমরা বের হয়ে আসতে যাচ্ছি। নতুন নোট বাজারে ছাড়া একটা রেগুলার ফেনোমেনা হবে। সারা বছরই থ্রু আউট দ্য ইয়ার আমরা চাহিদা মোতাবেক বাজারে নতুন নোট ছাড়ব। এবারও ঈদকে কেন্দ্র করে নোট ছাড়ার কোনো টার্গেট আমাদের নেই। গ্রাহকরা বলছেন, ঈদে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নোট বিতরণ বন্ধ থাকায় একদিকে যেমন ছেঁড়া ফাটা ও ময়লা নোটের সংখ্যা বাড়ছে, অন্যদিকে তেমন ঈদের সালামিতে অনেকেই নতুন নোট পাচ্ছেন না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের দেশীয় লোকগান ও বাদ্যযন্ত্র শেখাচ্ছে মায়ের তরী নামের একটি সংগঠন। মূলত প্রান্তিক শিশুরা এই সুযোগ পাচ্ছে। লালমনিরহাটেও এ কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। কুড়িগ্রাম শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রাজারহাট উপজেলার নিভৃত গ্রাম সিংহিমারি। এখানে গড়ে ওঠা মায়ের তরী এক অন্যরকম সাংস্কৃতিক আঙিনা। প্রতি শুক্র ও শনিবার ভোরে বেজে ওঠে লোকগানের সুর। শিশুরা গান শেখার পাশাপাশি মানবতার ভাষা আর সুরের ভেতর দিয়ে জীবনের গভীরতা বোঝার সুযোগ পায়। লালন গীতি, ভাওয়াইয়া, লোকসঙ্গীত, নানান ধরনের গান শিখেছি। আমি পড়াশোনার পাশাপাশি শিল্পী হতে চাই। এখানে লালন, ভাওয়াইয়া এবং অনেক লোকসঙ্গীত শেখানো হয়। দোতারা, বেহালা, সারিন্দা, তবলা, হারমোনিয়াম, বাঁশি আরও বিভিন্ন যন্ত্র। মায়ের তরী সংগঠনের মাধ্যমে কুড়িগ্রামে ও লালমনিরহাটে ৬ শতাধিক শিক্ষার্থী লোকগান ও বাদ্যযন্ত্র শিখছে। এর সঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, শুধু বাচ্চারা এখন সুযোগ পাচ্ছে, বাচ্চারা শিখছে, এর সঙ্গে প্রবীণদেরকে নিয়ে কিছু করার ভাবনা চলছে। সংগঠনটির যাত্রা শুরু হয় ২০১৬ সালে। এই উদ্যোগের পেছনে আছেন নরওয়ের কবি, গবেষক ও আলোকচিত্রী ওয়েরা সেথের। ব্রহ্মপুত্রের চরে বন্যা পরবর্তী জীবনচিত্র ধারণ করতে এসে তিনি মুগ্ধ হন বাংলার লোকসঙ্গীতে। সেই মুগ্ধতা থেকেই সঙ্গীতের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনে মানবতার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাহলে একটা চেষ্টা করতে শুরু করেছিলাম আর এখনো করছি।
এই মাটির গান, এই ভাবের গান থাকুক। বাচ্চাদের মনে যদি না থাকে তাহলে কম সময়ের মধ্যে কারো মনে থাকবে না। মায়ের তৈরি সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের লালন গীতি ও ভাওয়াইয়া গান সহ নানা ধরনের গান ও বাদ্যযন্ত্র শেখায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জ্যৈষ্ঠ মাস মানে রসালো লিচুর মৌসুম। তবে বাজারে চড়া দামের কারণে অনেকের কাছেই এই ফল থাকে অধরা। তবে পাবনায় রয়েছে এক ব্যতিক্রমী লিচু বাগান, যেখানে কোনো টাকা ছাড়াই ইচ্ছে মতো লিচু খেতে পারেন সবাই। গাছে গাছে থোকায় থোকায় দোল খাচ্ছে লাল টুকটুকে লিচু। আর সেই লিচু পেরে আনন্দে খাচ্ছে শিশু, কিশোর, বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ। তবে অবাক করার বিষয়, এই লিচু খেতে লাগছে না কোনো টাকা। পাবনার সাথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামের কৃষিবিদ মোস্তফা জামাল শামীম প্রায় 1.5 যুগ আগে 8 বিঘা জমির ওপর গড়ে তোলেন এই লিচু বাগান। বর্তমানে বাগানে রয়েছে 200-রও বেশি লিচু গাছ। ফল পাকা শুরু হলে বাগান খুলে দেওয়া হয় সবার জন্য। আমি মাঝে মধ্যে আসি এখানে লিচু খাইতে, বা লিচু দেখতে আমার খুব ভালো লাগে। আমি নিজেও খাই বা আমার বন্ধু বান্ধবকেও নিয়ে আসি। মানুষ আসে, এসে সেই লিচু নিজ বাগান মনে করে খাচ্ছে আর কি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা মোস্তফা জামাল শামীম জানান, বাগানে কোনো সীমানা প্রাচীর নেই। মানুষের পাশাপাশি পশু পাখির জন্য উন্মুক্ত রাখা হয়েছে পুরো বাগান। ব্যবহার করা হয় না ক্ষতিকর রাসায়নিক। প্রথমে ছিল 24.5 বিঘা লিচু বাগান ছিল, পরবর্তী পর্যায়ে আসলে আমাদের বাগান কমায় দেওয়া হয়েছে। কমায় দেওয়া এখন আমাদের প্রায় 8 বিঘার মতো বাগান এখন আমাদের এখানে অবশিষ্ট আছে। তো গাছ আমাদের এখানে আছে প্রায় 200-র মতো গাছ আছে। এই বাগানটার বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বাগানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড ইউজ করা হয় না। পাখি খাবে, বাদুড় খাবে, বিভিন্ন রকম আরও যে পাখি যেগুলো আছে তাদের অভয়ারণ্য এটা আমরা মনে করি। এটা কৃষি কর্মকর্তারা বলছেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। অন্যরাও এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করেছেন বিনা পয়সায় লিচু খাওয়ার ব্যবস্থা করা, এটা বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা ওনার এই উদ্যোগকে স্বাগত জানাই। এই বাগানের লিচু কোনোদিন বিক্রি করা হয়নি। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তাকক্ষ। ঈদুল আজহা উপলক্ষে নড়াইলের লোহাগড়ার শতবর্ষী পশুর হাটে বেড়েছে ক্রেতার ভিড়। সুষ্ঠু ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল রানা। সকাল থেকে কিন্তু এই হাটে গরু আসতে শুরু করেছে। ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু এই হাটে এসেছে এবং আমরা যতদূর দেখেছি যে এই হাটের প্রথম দিকে কিন্তু অনেক বেচা কেনা কম ছিল, কারণ যে পরিমাণে গরু এসেছে সেই পরিমাণে কিন্তু বেচা কেনা আর সেই তুলনায় অনেক কম হয়েছে। তবে প্রচণ্ড গরম ছিল, যে গরমের কারণে কিন্তু বেচা বিক্রি অনেক কম হচ্ছিল। তো যত সময় যাচ্ছে তত কিন্তু বেচা বিক্রি বেড়েছে। আমরা গরু আনছি 3টা। ওটা হলো আপনার শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল, ওটা দাঁত 6 দাঁতের। ওটার দাম ছিল 5 লক্ষ টাকা। হ্যাঁ, আর এটা হলো আপনার শাহিওয়াল ও ছোট ভাই আমার গায়ের বাছুর, এটার দাম চাচ্ছিল 3,20,000 টাকা। এটা 2 দাঁতের, আর এটা চাচ্ছে 3,70,000 টাকা। 2,25,000। 2,25,000 এটা শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল। নড়াইল জেলায় 6টা হাটের আসলে সরকার থেকে অনুমোদন হয়েছে, তার মধ্যে একটা হাট কিন্তু এই লোহাগড়া পশুর হাট। আমি জানিয়ে রাখা ভালো, এটাকে একটা ঐতিহ্যবাহী হাট। 100 বছর ধরে কিন্তু এই হাটে কিন্তু গরু ছাগল কিন্তু প্রত্যেক বছর উঠে থাকে। সেই ধারাবাহিকতায় এবছরও কিন্তু ব্যাপক একটা আয়োজন করা হয়েছে এবং পরবর্তী হাট সোমবারে। এখন পর্যন্ত এই হাটে প্রায় 2,000+ গরু এসেছে। এখন অব্দি 300+ গরু বিক্রি হয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি এইখানকার যারা হাটের দায়িত্বে আছেন, এবং ক্রেতার সংখ্যা আসলে প্রথম দিকে কম হলেও যত সময় যাচ্ছে তত কিন্তু ক্রেতার সংখ্যা বাড়ছে এবং বেচা বিক্রিও বাড়ছে। হাটের যারা দায়িত্বে আছেন তারা আসলে ধারণা করছেন যে সন্ধ্যা হতে হতে কিন্তু প্রায় 1,000+ বিক্রি হবে। রাজধানীতে শিশু রামিসা হত্যার ঘটনায় দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবার দেখে নিব বিষয়টি নিয়ে জনসাধারণ কি বলছেন। মাগুরার 8 বছরের আসিয়া কিংবা ঢাকার রামিসা, নাম না জানা আরও কত ঘটনা ঘটছে সারা দেশে। বারবার কেন এমন বর্বর ঘটনার শিকার হচ্ছেন শিশু কিংবা নারীরা? কেন বারবার দেশে এমন ঘটনা ঘটছে?
কি হতে পারে এর প্রতিকার? আমার একটা মেয়ে আছে, ছোট একটা বাচ্চা আছে 5 বছর। আমিও তো সারাক্ষণ এই নিয়ে চিন্তায় আছি। আমরা এই যে একের পর এক ঘটনাগুলো আসলে দেখছি, কোনো রাষ্ট্রই নারী, শিশু কিংবা জানমালের জন্য নিরাপদ পরিবেশ তো তৈরি করতেই পারে নাই। রাষ্ট্রের হচ্ছে নীরব ভূমিকার কারণে হচ্ছে, এবং সামাজিকভাবে নারীদের এবং শিশুদের যেভাবে দেখা হচ্ছে এবং ধর্মীয় কিছু প্রভাবও থাকে। সরকার কঠোর না হলে এই জাতিকে আপনি কোনোভাবেই মুক্তির পথ দেখাতে পারবেন না। একজন যে ধর্ষক তার তো মানে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি এরকম কোনো নজির এখন পর্যন্ত দেখি নাই। সামাজিক অবক্ষয় এটা ঘটছে, ধর্মীয় যে সুধর্মীয় চর্চা, আমরা তো এখন সাম্প্রদায়িক অনেক কিছু চিন্তা ভাবনা করি, মুসলিম হিন্দু এইভাবে ক্লাসিফাইড করি। আমাদের এই ক্লাসিফাইডটা দরকার, আমরা মানুষ, যার যার মধ্যে ধর্মীয় চর্চা চলবে, এগুলো দরকার। এগুলা ওই যে যারা এগুলো কষ্ট না করতে ওই যে শাহবাগান না, এমনভাবে এদেরকে বিচার করা হবে যেটা লাইভ হবে, সারা বাংলাদেশের মানুষ দেখবে। ধর্ষণকারীকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং তার মা বাবাকে নিম্নে 6 মাসের জেল দিতে হবে এবং তাদের আগামী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে সরকারি চাকরি দেওয়া যাবে না। বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশে প্রতিষ্ঠিত হোক সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। আগামীর শিশু ও প্রজন্মের জন্য বাসযোগ্য হয়ে উঠুক পৃথিবী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক কাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এতদিন ধারণা করা হচ্ছিল, যা তেহরানের পক্ষে দ্রুত এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলেই ধারণা করেছিলেন বিশ্লেষকরা। তবে এবার মার্কিন গোয়েন্দা তথ্যে মিলেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইরান তাদের সামরিক ও প্রতিরক্ষা শিল্প খাত দ্রুত গতিতে পুনর্গঠন করছে। গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া 6 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির সুযোগে তেহরান পুনরায় ড্রোন উৎপাদন শুরু করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে তথ্য প্রকাশ করেছে CNN। প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে ট্রাম্প প্রশাসনের অনুমানের চেয়ে অনেক কম সময় নিচ্ছে। যুদ্ধক্ষেত্রে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপক এবং প্রধান অস্ত্র উৎপাদন কারখানাগুলো তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে মেরামত করে ফেলছে। ভারতের পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাই নিয়ে রাজ্যের বিজেপি সরকারের জারি করা নোটিশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। এতে করে এবারের ঈদে রাজ্যটিতে গরু ও মহিষ কোরবানির পথ বন্ধ হয়ে গেল। গত 13ই মে বিজেপি সরকার একটি নোটিশ জারি করে। এতে 1950 সালের আইন ও 2018 সালে হাইকোর্টের দেয়া রায় কড়াকড়িভাবে মানতে হবে বলে উল্লেখ করা হয়। অর্থাৎ অনুমতি ছাড়া মহিষ ও 14 বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না। রাজ্য সরকারের জারি করা এই নোটিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল হয়। শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল খারিজ করে দেন। রায়ে বলা হয়, গরু জবাই করা কুরবানির অংশ নয়, তবে অন্য পশু দিয়েও কুরবানি দেয়া যায়। এবারে খেলার খবর। 6 মাস আগে হয়ে যাওয়া বাংলাদেশ নেপাল রাগবি সিরিজের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন ফেডারেশনের সাবেক এক কোচ। তার দাবি, কিছু লোকের পকেট ভর্তি অতিরিক্ত খরচ করেছে বর্তমান কমিটির কর্তারা। যদিও ফেডারেশনের প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদক এই অভিযোগ অস্বীকার করেছেন। গত বছরের অক্টোবরে 7 ও 15 সাইডের দুটি সিরিজ খেলতে ঢাকায় আসে নেপাল রাগবি দল। সিরিজ জয় করে আনন্দে ভাসলেও অতিথিদের আপ্যায়ন সহ আতিথেয়তার হিসাব নিকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন রাগবি ফেডারেশনের সাবেক কোচ মোহাম্মদ আশিক হোসেন। বর্তমান কমিটিতে যারা আছে এরা অতিমাত্রা 1-2 জনের উপরে নির্ভরশীল। তারা ইসি মেম্বারদের সাথে বসতেছে না, ইসি মেম্বাররা হচ্ছে এখানে অনুপস্থিত থাকতেছে, অনেক কিছু জানতেছে না। এতে হচ্ছে কি, এই যে ফেডারেশনের যে বাজেট, ফেডারেশনের যে টুর্নামেন্ট, এই যে বিষয়গুলা, এগুলো তো অনেক গরমিল হচ্ছে। ওই জাঁকজমকের চিন্তা করতে গিয়ে এদিক সেদিক টাকা পয়সা অপচয় করতেছে। আমার যেটা মূল কাঠামো, আমার যেটা ভিত্তি প্রস্তরটা যেটা শক্ত করে দেবে, সেটা হচ্ছে আমার প্র্যাকটিস, সেটা হচ্ছে আমার কোচ, সেটা হচ্ছে আমার ইকুইপমেন্ট, সেটা হচ্ছে আমার খেলোয়াড়। সেটা থেকে তারা তাদের যে ফোকাসটা, সেটা থেকে সরে যাচ্ছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা। আমাদের কাছে প্রমাণ নিয়ে আসেন, সমস্যা না, আমরা আপনাদের দেখব, যদি আপনারা সঠিক হন ইটস ওকে, তাহলে আপনারা এইভাবে ব্যবস্থা নেবেন আমাদের এগেনস্টে, কোনো ঝামেলা। কিন্তু তারা এখন পর্যন্ত এটা দেখাতে পারেনি। 38 লাখ টাকা কীভাবে গেছে, আমাদের খরচ হচ্ছে 25 লাখ সামথিং। 38 লাখ টাকা খরচা কোনো, এটা বড় একটা হচ্ছে মিথ্যা কথা ছিল। নতুন কমিটি আসার পর আমাদের কিন্তু টুর্নামেন্টের মানে যে ফেস এবং হচ্ছে আমাদের যে একটা ওয়ে, একটা পাথওয়ে একটা কিন্তু ক্রিয়েট হয়েছে নতুন করে, এটা অনেক সুন্দরভাবে আগাচ্ছে। এখন এই জিনিসটাকে প্রতিহত করার জন্য লাস্ট কমিটি তাদের 2-1 জন মানুষকে দিয়ে
সবাই না, 2-1 জন মানুষকে দিয়ে জাস্ট চেষ্টা করতেছে যে যাতে আমরা এই ডেভেলপমেন্টটা করতে না পারি। কোচ আশিক হোসেনের অভিযোগ, বর্তমান অ্যাডহক কমিটি টুর্নামেন্ট আয়োজন করছে, তবে আদতে ফেডারেশনের কোনো উন্নয়ন হচ্ছে না। তবে সাধারণ সম্পাদক বলছেন, বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। যারা বিতর্কিত কথা বলে তারা কিন্তু এইগুলি হাইলাইট করে না। এখন নেগেটিভ কথা তো মানুষ বলবেই, আমি নেগেটিভটাকে পজিটিভ এনার্জি নিয়ে সামনে আমরা আগে যাচ্ছি। আর্মি যারা রিটায়ারিং প্লেয়ার, যারা ইন ফিউ ইয়ার্স রিটায়ার করবে, এদেরকে সবাইকে ওয়ার্ল্ড রাগবি আপনার লেভেল 1 কোচিং কমপ্লিট করেছি, এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। ইভেন পারলে আমরা আর্মি মিলিটারি যারা অফিসার আছেন ওদের বলছি আপনারাও করে নেন, বিকজ ফিউচারে রাগবি জিনিসের জন্য আরও স্প্রেড আউট হয়। রাগবির আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ না নেয় গত 2 দশকে পূর্ণাঙ্গ জাতীয় দল গঠিত হয়নি। এটা কখন এশিয়া রাগবি আপনাকে অ্যালাউ করবে? যখন তারা দেখবে যে আপনারা বাংলাদেশে বড় ইভেন্ট করার ক্যাপাবিলিটি রাখেন। দ্যাটস হোয়াট উই ডিড। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।